আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের দিকে যাচ্ছে বিএনপি, অভিযোগ বিরোধী দলীয় নেতা। স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে জুলাই আবারও ফিরে আসবে বলে হুঁশিয়ারি। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশে আবারও স্বৈরাচার ও ফ্যাসিবাদকে ফেরানোর ষড়যন্ত্র করছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের। শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টার নিন্দা। সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। বিয়ামের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হয়ে কাজ করার আহ্বান। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার থামেনি। গণপরিবহন ভাড়া বাড়ানো নিয়ে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মিশ্র প্রতিক্রিয়া। এবং যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টা। পাকিস্তানের ইসলামাবাদে ইরানের প্রতিনিধিরা। ওয়াশিংটনের শর্ত পূরণ হয় এমন প্রস্তাব দেবে তেহরান, দাবি ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে জুলাই আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই বিএনপির প্রত্যেকটি পদক্ষেপ নিচ্ছে। সুশাসন কায়েমের জন্য যেগুলোর সংস্কার প্রয়োজন সেই সব কয়টিতে ক্ষমতাসীন দল বিরোধিতা করছে বলেও অভিযোগ তার। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ এবং রাজপথে লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে সরব থাকার হুঁশিয়ারিও দেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধারা। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথে বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক। জনগণের রায়ের প্রতি সম্মান দেখান। 70% মানুষের রায় মেনে নিন। গণভোটের রায় বাস্তবায়ন করুন। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জামায়াত আবারও দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণকে সাথে নিয়ে ৭১-এর পরাজিত শক্তিকে রাজনৈতিকভাবে নির্মূল করা হবে। শিক্ষাগণকে অস্থিতিশীল করার চেষ্টার নিন্দা জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ছাত্র সমাজ যে কোনো অপরাজনীতিকে প্রতিহত করবে। রিপোর্ট করছেন মইনুল হাসান। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শ্রমিক দলের ব্যানারে আয়োজিত কর্মসূচি সফল করতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভা করে নানা দিক নির্দেশনা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দিবসটিকে একটা উৎসবের দিন এবং একই সঙ্গে রাজনৈতিক শপথ গ্রহণ করবার দিন হিসেবে আমরা এটাকে নিতে চাই। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই দলটি সবসময় অপরাজনীতি ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশবাসীকে বিভ্রান্ত করে ফায়দা নিতে চায়। তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা, ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা, সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। ও সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং
আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী বলেন, দেশবাসী ও সচেতন ছাত্র সমাজ কোনো ষড়যন্ত্রে পা দেবে না। যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে গিয়ে যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। যে সমস্ত পক্ষগুলো এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছেন তার বিরুদ্ধে থাকবেন, কারণ বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে। যৌথ সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নির্দেশনা দেয়া হয়। মুইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জনগণের আস্থার মর্যাদা রক্ষা করতে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার ও স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করবে সরকার। তারেক রহমান বলেন, প্রত্যাশিত দেশ গড়ে তুলতে মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রশাসনিক কর্মকর্তাদের আধুনিক ও দক্ষ হিসেবে গড়ে তুলতে ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে যাত্রা শুরু করে বাংলাদেশ ইনস্টিটিউশন অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বিয়াম। ২০০২ সালে তা বিয়াম ফাউন্ডেশনে পরিণত হয়। এবার প্রশাসনিক কর্মকর্তাদের সময় উপযোগী ও যোগ্য করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপি সরকার দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনোই বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। তারেক রহমান বলেন, জনগণের কাছে করা সব অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি সরকার। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দক্ষতা ও আন্তরিকতার সাথে ভূমিকা রাখতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমি আশা করি আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার দৃঢ় চর্চা নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতে সব সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তিমূলক। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে উন্নয়নের সফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছবে। প্রশাসনিক কর্মকর্তাদের জনগণের সেবক ও বন্ধু হিসেবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। কলেজ ছাত্র রিজওয়ান রশিদের বানানো গোকার্ট চালিয়ে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে গোকার্ট পর্যবেক্ষণ করেন তারেক রহমান। পরে এক পর্যায়ে অত্যন্ত আগ্রহের সাথে প্রধানমন্ত্রী এই রেসিং কারটি চালিয়ে দেখেন। উদ্ভাবনী তরুণ রিজওয়ান রশিদকে তার কাজের জন্য ব্যাপক উৎসাহ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া খাল
কাজের উদ্বোধন ও পার্শ্বশয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জনসভায়। যশোর প্রতিনিধি তামান্না ফরজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। সরকার গঠনের পর যশোরে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা। সফরের শুরুতে তিনি শার্শার উলাশিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিয়াখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর পার্শ্বশয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক জুড়ে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যশোরবাসীর প্রত্যাশার তালিকাও দীর্ঘ। যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশন করা, বেনাফল যশোর নড়াইল মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও যশোর জেনারেল হাসপাতালের পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা চালুর দাবি যশোরবাসীর। আমাদের সদর হাসপাতালের যে অবস্থা, সেই অবস্থা তিনি অবশ্যই গুরুত্বভাবে দেখবেন মেডিকেল কলেজ দিয়ে এবং রাস্তাঘাট দিয়ে। 2001 সালে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ 15 বছরেও হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও রোগীর চিকিৎসায় সেখানে পার্শ্বশয্যার হাসপাতাল চালুর দাবি দীর্ঘদিনের। যশোর এবং আশেপাশের পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ উন্নত চিকিৎসা পাবে, একই সাথে আমার শিক্ষার্থীরা মেডিকেল যে শিক্ষা, সেই শিক্ষাটিও যথাযথভাবে পাবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা সভা সমাবেশ, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল চালিয়ে যাচ্ছেন। আমাদের সকল প্রস্তুতি ইনশাআল্লাহ সম্পন্ন। আমাদের যেসব টুকি কাজ বাকি আছে ইনশাআল্লাহ আগামীকাল এর মধ্যে অলমোস্ট কাজ শেষ হয়ে যাবে। আমাদের নেতাকর্মীদের মিছিল হচ্ছে, প্রচার মিছিল হচ্ছে বিভিন্ন ধরনের, সেগুলো অব্যাহত আছে, অব্যাহত থাকবে। আমাদের সদর উপজেলার 15টি ইউনিয়নে এবং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল নিরলসভাবে প্রস্তুতি সভা করতেছে, যাতে যশোরের ঈদগাহ ময়দান একটা মঞ্চ মাত্র, কিন্তু সারা যশোর শহর জনসভায় জনসমুদ্রে রূপান্তরিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে যশোরে সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার থামেনি। ছুটির দিনেও পাম্পগুলোতে জ্বালানি তেল প্রত্যাশীদের ভিড় ছিল আগের তুলনায় বেশি। এখনও ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক না হওয়ায় অধিকাংশ সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নগরীর বেশ কয়েকটি পাম্পে সরকার ঘোষিত অ্যাপের মাধ্যমে কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন গ্রাহকরা। গণপরিবহনের ভাড়া বাড়ানো নিয়ে যাত্রী ও পরিবহন কর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। তেলের জন্য এই দীর্ঘ লাইন, যার শুরু আছে কিন্তু অনেক সময় শেষ খুঁজে পাওয়া মুশকিল হয়। জ্বালানি তেলের দাম বাড়ার পরও মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দুঃসহ এই অপেক্ষা। গ্রাহকদের শারীরিক কষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। খুবই কষ্ট। আমি এমনি ব্যবসা করি, কিন্তু ব্যবসা মনে করেন সময় লস, কাজ বাদ দিয়ে এখানে বসে আছি। রাস্তায় দুর্ঘটনা ঘটছে, ঠিকমতো খাওয়া দাওয়া গোসল হচ্ছে না চালকদের। তারা প্রপার ডিউটি করা লাগতেছে, অথচ লাইনেও দাঁড়ানো লাগতেছে। রাজধানীর আসাদ গেটের পাম্পে ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়ে 7 ঘন্টা পরও তেল পাননি গ্রাহকরা। তেল পেতে তাদের অপেক্ষা করতে হতে পারে সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টার দিকে নাকি তেল দেওয়া শুরু করবে, ভোর 6টায়। আমরা সেই হিসাবে আজকে ভোর 5টার দিকে এখানে অবস্থান করছি, কিন্তু ওনারা আসার পরে বলতেছে ওনাদের তেলের ট্যাঙ্কি নাকি এখনো আসে নাই। সকাল 6টার থেকে দাঁড়াইছে, আমার 9টার থেকে অফিসের ডিউটি শুরু 6টা পর্যন্ত। আমি যদি তেল দুপুর পর্যন্ত না পাই, তাহলে আমার মার্কেট সার্ভিস দিব কিভাবে? আমার চাহিদা ন্যূনতম 22,500 লিটার, আমি পাচ্ছি 13,500 লিটার। এই যে 9,000 লিটার অকটেনের ঘাটতি, এই ঘাটতিটা কিন্তু আলটিমেটলি থেকেই যাচ্ছে প্রতিদিন। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের ওপর। যাত্রীদের অভিযোগ, বাসে সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা করা হচ্ছে না। 11 পয়সা নিতেছে না, এর 2-3 গুণ তারা নিচ্ছে এবং এর কোনো তোয়াক্কা করে না, না ড্রাইভার না কন্ট্রাক্টর। তো ভাড়া দেই, আমরা তো ওই পরিমাণ ইনকামও করতেছি না, তো আমরা ভর্তুকি দিব কোথা থেকে? 10 টাকা দিয়ে আসছি, মহাখালী থেকে আসছি শাহবাগ পর্যন্ত 10 টাকা, এখন আমার কাছ থেকে 15 টাকা করে রাখছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ সহ এই খাতে নৈরাজ্য ঠেকাতে সঠিক মনিটরিংয়ের তাগিদ দিয়েছেন যাত্রীরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা শহরকে সিটি গভর্নমেন্টের আওতায় পরিচালনা না করতে পারলে নগরীর সব সমস্যা দূর করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। রাজধানীর গুলশানে এক নগর সংলাপে একথা জানান তিনি। ঢাকায় 6টি খেলার মাঠে হকারদের পুনর্বাসন করতে পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে শীর্ষক নগর সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। সংলাপে কি নোট উপস্থাপনের মাধ্যমে ঢাকার সমস্যা ও সমাধানের নানান বিষয় তুলে ধরেন গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাত। নগর পরিবহন, মশা নিয়ন্ত্রণ, স্ট্রাকচারাল প্ল্যানিং নিয়ে নানা প্রস্তাবনা দেন বক্তারা। এই সমস্ত সরকারের নাগরিকদের পরিকল্পনা ও বাস্তবায়নে জনগণের মতামত ও অংশগ্রহণ থাকতে হবে। জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে, এই দায়িত্বে যারা আছেন তাদেরকে দায় নিতে হবে। ঢাকায় যানজট নিরসনে অগ্রাধিকারের কথা জানিয়ে রাজুক চেয়ারম্যান জানান, পূর্বাচলকে কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। পার্কিংটাকে যদি আমরা সত্যিকার অর্থে উদ্ধার করতে পারি তাহলে দেখবেন যানজট কিন্তু অনেকাংশে কমে যাবে। দীর্ঘদিনের যে একটা ব্যর্থতা, এই পূর্বাচল যে অ্যাক্টিভ করতে পারিনি প্রশাসনিকভাবে, বিশেষ কত মিটিং যে ডিসিদের সঙ্গে আমরা করছি আন্তঃমন্ত্রণালয়, তারা এই আইনের পেজ দেখায়, এই আইনের পেজ দেখায়। নগরের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ ও সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। একটা হাতে যদি এটা হ্যান্ডেলিং করা যেত তাহলে শতভাগ না হলেও আস্তে আস্তে করে মনে হয় আমরা একটা ভালো দিকে যেতে পারতাম। এখন পৃথিবীর বিভিন্ন দেশে ঢাকা সিটি কর্পোরেশনের মতো যারা মেয়র মহোদয়রা থাকেন তারা কিন্তু এভাবেই করেন, পুলিশও তারা মেনটেন করে। এখন সিটি গভর্নমেন্ট যেটা বলে। এ সময় হকারদের পুনর্বাসনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকার শহরে 2% ফুটপাতি বা অবৈধ ব্যবসায়ীদের জন্য আমার 98% জনগণের দুর্ভোগ হচ্ছে। যখন এই 98% মানুষ আমি বিভিন্ন কমেন্টে দেখি খুব অ্যাপ্রিসিয়েট করছে, না এটা খুব ভালো উদ্যোগ, ভালো কাজ, আবার কেউ বলছে এটা নেগেটিভ কিছু আছে। এইটা তো মনে হয় কি বলে ডিমান্ড বাড়ানোর জন্য একবার হুমকি দিচ্ছে, আবার ওরাই বসাবে, এরকম কিছু আছে। অতএব ঢাকার শব্দ দূষণ রোধে হর্নবিহীন গাড়ি আমদানি করার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সক্ষমতা না বাড়িয়ে বহু বছর ধরে দেশকে পরনির্ভরশীল করে রাখায় জ্বালানি খাতে বর্তমান দুরবস্থা বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার ও বিরোধী দল মুখোমুখি অবস্থান নিয়ে রাজপথ উত্তপ্ত না করে আলোচনার টেবিলে সমাধান খোঁজা উচিত। মিজান শাহজাহানের রিপোর্ট। যে পরিমাণ বাজেট আপনার সামাজিক সুরক্ষা দেওয়া দরকার সেটাও তো আপনি দিচ্ছেন না। প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু মাননীয় স্পিকার সাহায্য চায় না, তারা চায় সুযোগ। আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষা খাতের গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দলের আসনে সরকারি তিতুমির কলেজ আর বিরোধী দল উত্তরা ইউনিভার্সিটি। ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্কের মূল্যায়ন পর্বে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, স্বাবলম্বী মানুষ ও আত্মনির্ভরশীল দেশ বিনির্মাণে কাজ করছে সরকার। বৈশ্বিক যে একটি অস্থিরতা রয়েছে জ্বালানি সেক্টর নিয়ে, আমরা যদি একটু গভীরে যাই, যদি তাকাই, আমরা দেখব যে জ্বালানি বলি, বিদ্যুৎ বলি, এই জায়গাগুলোতে বিগত সময়গুলোতে আমাদের দেশকে টোটালটাই পরনির্ভরশীল করা হয়েছে, যেন আমাদের বাইরের উপর তাকিয়ে থাকতে হয়, অন্যান্য দেশের উপর তাকিয়ে থাকতে হয়। ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারের সদিচ্ছা থাকলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন সম্ভব। বিগত সরকারের আমলে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দুর্নীতি হয়েছে, যে অনিয়ম হয়েছে, সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে যে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে, স্বজনপ্রীতি করা হয়েছে, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বাররা যেভাবে স্বজনপ্রীতি করেছে, এবারে এই সুবিধাভোগী নির্বাচন করবার ক্ষেত্রে সর্বজনীন যে সামাজিক সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে তার থেকে সরকার বেরিয়ে হবার যে চেষ্টা করছে। প্রতিমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড সহ অন্যান্য কার্ডের সুযোগ সুবিধা সরাসরি উপকারভোগীর হাতে যাওয়ায় রাজনৈতিকভাবে কারো ফায়দা নেয়ার সুযোগ নেই। আমরা চাইছি যে এই সামাজিক সুরক্ষাটা যেন এমনভাবে পৌঁছে যায় যে তারা প্রথমে মানসিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করবেন, সেখান থেকে তারা নিজেদের ভিতরে কর্মস্পৃহাটা তুলে নিয়ে আসবেন এবং গুচ্ছগ্রামের মাধ্যমে একটি গ্রাম একটি প্রোডাক্ট,
সেই সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে যে গ্রামে যে প্রোডাক্টটা ভালো হয় সেখানে নারীদেরকে সেই প্রোডাক্টের সাথে কানেক্ট করা। সরকারি ও বিরোধী দল তারা উভয়ই মিলে যে সংসদের বাইরে যে উত্তপ্ত অবস্থা, ছাত্র রাজনীতি নিয়ে সে উত্তপ্ত অবস্থা থেকে বেরিয়ে এসে তারা সংসদে আলোচনা করবেন এবং যে ঠুনকো সমস্যাগুলো নিয়ে উভয় সরকারি বিরোধী দল যে মুখোমুখি অবস্থানে রয়েছেন সেই মুখোমুখি অবস্থান থেকে বেরিয়ে এসে শুধুমাত্র সামাজিক সুরক্ষা নয়, সর্বক্ষেত্রে সুরক্ষা দিয়ে বাংলাদেশকে যে লাল সবুজের পতাকা তুলে ধরবার জন্য চেষ্টা করবেন। সংসদে উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হওয়ায় বিতর্কে বিজয়ী হয় সরকারি তিতুমির কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতার লক্ষ্যে প্রথম দফা আলোচনার পর এবার দ্বিতীয় দফা আলোচনায় বসতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এর মধ্যে দেশটিতে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। এছাড়া শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তির আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হয় এমন প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে তেহরান। তবে পাকিস্তানের জোর দাবির মধ্যেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই তেহরানের। বিভিন্ন পরিকল্পনায় পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফরে যাচ্ছে ইরান। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার রাতে তিনি ইসলামাবাদে পৌঁছান বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের বড় ধরনের সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আলোচনায় অংশ নিতে মার্কিন বিশেষ দূত উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ফলপ্রসূ আলোচনা হলে প্রয়োজনে যে কোনো মুহূর্তে সবাই পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হয় এমন প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে তেহরান। প্রস্তাবটি ঠিক কি হবে তা এখনও নিশ্চিত করেননি তিনি। তবে ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, যে কোনো চুক্তিতে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিতে হবে। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথমে পাকিস্তান, এরপর ওমানের মাস্কাট এবং মস্কো সফর করবেন। সফরে দ্বিপক্ষীয় ইস্যু, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পর্যালোচনা এবং ইরান বিরোধী ইসরায়েলি শাসন ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ আলোচিত ব্যক্তিদের ছবি ও ভিডিও ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন তৈরি এবং নকল যৌন উদ্দীপক ঔষধ বিক্রির অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে ডিএমপি। এদিকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাব্য জঙ্গি হামলার হুমকি মাথায় রেখে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের 4 সদস্যকে আটক করে ডিএমপি। আশুলিয়ার জিরাবো থেকে একজনকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে বগুড়া, নবাবগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে আরও 3 জনকে আটক করা হয়। পরীক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতেই তারা এই কাজ করেছে বলে জানিয়েছে ডিএমপি। এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত 4 জন প্রতারককে ডিএমপির সিটিটিসি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আটক করেছেন। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্টজনদের ছবি ও কণ্ঠস্বর নকল করে ভুয়া বিজ্ঞাপন তৈরি এবং অনলাইনে নকল যৌন উদ্দীপক ঔষধ বিক্রির অভিযোগে 9 জনকে আটক করেছে পল্টন থানা পুলিশ। অভিযান পরিচালনা করে তাদের ওখানে লগ ইন অবস্থায় পেয়েছে এবং তাদের যে ল্যাপটপ আছে ডাক্তার তাসনিম জারা এবং ডাক্তার জাহাঙ্গীর কবির তাদেরও ভিডিও পাওয়া গেছে। মিজানুর রহমান আজারের পক্ষে তার অফিস স্টাফ এসে মামলা করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার কণ্ঠ ভিডিও সবকিছুই তারা তৈরি করেছে। অন্যদিকে সম্ভাব্য জঙ্গি হামলার হুমকির প্রেক্ষিতে রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বর্তমানে বহুমাত্রিক সংকটে রয়েছে। একসময় বিনোদন, সংস্কৃতি ও সমাজ চেতনার অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে পরিচিত এই শিল্প এখন নানা সমস্যায় জর্জরিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে 90-এর দশকের পর থেকে অশ্লীলতার প্রভাব, প্রযুক্তিগত দুর্বলতা, সৃজনশীলতার অভাব এবং পরিকল্পিত বিপণন ব্যবস্থার ঘাটতির কারণে দর্শকরা ধীরে ধীরে সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নেন। এছাড়া উচ্চ ব্যয় ও বিনিয়োগ ঝুঁকির কারণে নতুন প্রযোজকরা চলচ্চিত্রে আগ্রহ হারাচ্ছেন। তবে সংকটের মাঝেও কিছু তরুণ নির্মাতা সীমিত বাজেটে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ করে ইতিবাচক সাড়া ফেলছেন। বিশেষজ্ঞরা মনে করেন চলচ্চিত্র শিল্পকে পুনর্জীবিত করতে হলে প্রযোজনা সহায়তা বৃদ্ধি, আধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণ, দক্ষ জনবল তৈরি এবং দীর্ঘমেয়াদী সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা জরুরি। এবারে আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সহ 10টি দেশে বিশ্বের মোট ক্ষুধার্ত মানুষের 2/3 মানুষ বাস করেন। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2026-এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। 2025 সালে প্রায় 35.5 মিলিয়ন শিশু তীব্র অপুষ্টিতে ভুগেছে, যার মধ্যে প্রায় 10 মিলিয়ন মারাত্মক অপুষ্টির শিকার। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বিশ্বজুড়ে ক্ষুধা এখন আর বিচ্ছিন্ন কোনো মানবিক সংকট নয়, বরং কাঠামোগত ও দীর্ঘস্থায়ী বৈশ্বিক সমস্যায় রূপ নিচ্ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের সহযোগীদের সম্মিলিত জোটের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2025 সালে 47টি দেশে প্রায় 266 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগেছে। 2016 সালের তুলনায় এই হার প্রায় দ্বিগুণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কুং ডং ইউ জানিয়েছেন, বিশ্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ক্ষুধা কোনো দুর্যোগ পরবর্তী সাময়িক সমস্যা নয়। প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তান, বাংলাদেশ, কঙ্গো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন, এই 10টি দেশে বিশ্বের 2/3 তীব্র ক্ষুধার্ত মানুষ বাস করেন। খাদ্য সংকটের প্রধান কারণ হিসেবে সশস্ত্র সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক অস্থিরতাকে দায়ী করা হয়েছে। Famine has been confirmed for the first time in this global report in the same calendar year in 2 different geographical locations. 2025 সালে গাজা ও সুদানের কিছু অংশে দুর্ভিক্ষের ঘোষণা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে। বাংলাদেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এখানে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা কিছুটা কমেছে, তবে পরিস্থিতি এখনো নাজুক। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। এবারে থাকছে প্রবাসের খবর। টেলিভিশন জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব ও জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদির রূপকার হানিফ সংকেতের স্বাধীনতা পদক প্রাপ্তি উপলক্ষে উদযাপিত হয়েছে আনন্দ উৎসব। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। 19 এপ্রিল স্থানীয় সায়েন্টোলজি
মিলনায়তনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর থেকে শত শত প্রবাসী বাংলাদেশের সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই আনন্দোৎসব উদযাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাইমস ম্যাগাজিন, লস অ্যাঞ্জেলেস টাইমস ও বাস্টেড গ্লোবের খ্যাতিমান সাংবাদিক ডক্টর উইলিয়াম ডি ফিঙ্কেল। বিনোদনের মাধ্যমে বাংলাদেশের সমাজ উন্নয়ন ও সচেতনতা বাড়াতে হানিফ সংকেতের ভূমিকার প্রশংসা করেন তিনি। লস অ্যাঞ্জেলেসে সিটি মেয়র ক্যারেন রুথ বাসের পক্ষ থেকে হানিফ সংকেতকে সম্মাননাপত্র দেওয়া হয়। খ্যাতিমান সাংবাদিক ডক্টর উইলিয়াম ডি ফিঙ্কেলের হাত থেকে হানিফ সংকেতের পক্ষে সম্মাননাপত্র নেন 90-এর দশকের ইত্যাদির হলিউড প্রতিবেদক সাইফুর রহমান ওসমানী জিতু। আয়োজনের মূল আকর্ষণ ছিল ইত্যাদির জনপ্রিয় জুটি নানা নাতির আদলে বিশেষ মঞ্চ নাটক হলিউডে নানা নাতি। শুরুতে হানিফ সংকেতের বর্ণাঢ্য জীবনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এবারে খেলার খবর। আসন্ন বিশ্বকাপের ফাইনালে 4টি ক্রিকেটারের রিসেল বা পুনর্বিক্রিতে দাম উঠেছে $9 মিলিয়ন বেশি, বাংলাদেশি টাকায় যা 111 কোটি টাকার উপরে। এক একটি টিকিট প্রায় $2.3 মিলিয়ন বিক্রি হবে, অর্থাৎ দেশি মুদ্রায় 28 কোটি টাকার মতো। আকাশচুম্বী এই টিকিটে গোলবারের পেছনের ডেকে বসে খেলা দেখা যাবে। এছাড়া সেকেন্ডারি মার্কেটে সর্বনিম্ন টিকিটের দাম উঠেছে $10,900 উপরে। তার মানে সেখানেও গুনতে হবে 13 লাখ টাকার বেশি। আগামী 19শে জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। আর পুনর্বিক্রিতে টিকিট কেনার নির্ভরযোগ্য সাইট হিসেবে সবার আগে উঠে আসে ফিফা মার্কেট প্লেসের নাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ফ্যাসিবাদের দিকে যাচ্ছে বিএনপি, অভিযোগ বিরোধী দলীয় নেতার। স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে জুলাই আবারও ফিরে আসবে বলে হুঁশিয়ারি। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশে আবারও স্বৈরাচার ও ফ্যাসিবাদকে ফেরানোর ষড়যন্ত্র করছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের। শিক্ষাগণকে অস্থিতিশীল করার চেষ্টা নিন্দা। সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। বিয়ামের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হয়ে কাজ করার আহ্বান। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার থামেনি। গণপরিবহনের ভাড়া বাড়ানো নিয়ে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মিশ্র প্রতিক্রিয়া। এবং যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টা পাকিস্তানের। ইসলামাবাদে ইরানের প্রতিনিধিরা। ওয়াশিংটনের শর্ত পূরণ হয় এমন প্রস্তাব দেবে তেহরান, দাবি ট্রাম্পের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।